বাসর রাতে আমার কোলটা দখল করে নেয় একটা পিচ্চি মেয়ে। প্রথম দফায় অবাকতার জড়িয়ে যাই, আর দ্বিতীয় দফায় পুরোদমে স্তব্ধ হতে বাধ্য হই। সদ্য হওয়া স্বামী আমাকে অবলীলায় বলে দিল, বইয়ের অধিকার চেয়ে নিজেকে কখনো ছোট করবেন না। আমি আশা করি টাকা লোভে আপনি বিয়ে করেছেন আমাকে, এটা আমি খুব ভালো করে জানি। আমার মেয়ে, আপনাকে বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছে কখনোই ছিল না আমার। দ্বিতীয়বার ঘর বাঁধার জন্য স্বপ্ন আমি দেখি না। ডিভোর্সের জন্য তৈরি হন। এহেন কথার পিঠে ফেল করে তাকিয়ে থাকা ছাড়া সেদিন দ্বিতীয় কোনো অভিব্যক্তি মুখে আমি জমাতে পারিনি। কোলে বসে থাকা 5 বছরের মেয়েটার দিকে অনিমেষ তাকিয়েছিলাম আমি। জানি না বাচ্চাটা কি বুঝলো, সে হঠাৎই এক পলকে আমার ডান হাতটায় দাঁতের দাগ ফেলে দিল। একটা কামড় দিয়ে দৌড়ে চলে গেল ঘরের বাইরে। অনেক আগেই তার বাবাও চলে গেছে। আমি হতভম্ব হয়ে বসে রইলাম মিনিট 3। তারপরই হঠাৎ কাল পরিস্থিতি মাথা ঘুরিয়ে তুলল। সুদূর হতে তীক্ষ্ণ তীর এসে যেন গেঁথে পড়ল বুকে। ভেবেছিলাম সব দুঃখ বুঝে এবার বিয়ের দ্বারা অবসান হবে, শেষ ভালোটা এবার হওয়ার পথে। কিন্তু আমার জন্য যে সুখ কানা কলসির জল। উচ্চবিত্ত পরিবারের বউ হয়ে এসেও স্বামী অমান্য করলো আমাকে। খুব ছোটতে বাবা মা হারিয়ে চাচার বাড়িতে ঠাঁই পেয়েছিলাম। অবমাননা লাঞ্ছনা শুয়ে 20টা বছর পেরোনোর পর আমি চেয়েছিলাম একটা ঘর বাঁধবো। দুচালা টিনের ঘর হলেও বেশ হবে। আমার আপন সংসারে সে আর আমি মিলে যাত্রা দিয়ে পার করব যুগের পর যুগ। দুমুঠো ভাত খাবো মরিচা লবণের সন্ধিতে। তবু আমি আমার আঙিনায় সুখের বাগান করব। এই মেয়ে, তোমার জন্য বাবা বকা খাচ্ছে দাদুর কাছে। তুমি কেন আমার বাবাকে বিয়ে করেছো? অগোছালো ভাবনার মাঝে এমন কথা আমার কানে পৌঁছাতে আমি চোখ ফিরে চাইলাম। ছোঁয়া মেয়েটা দাঁড়িয়ে আছে আমার সামনে, ভীষণ রাগ যেন তার চোখ মুখ জুড়ে। আমি কিছুটা আতঙ্ক নিয়ে কান সজাগ করলাম। ড্রয়িং রুম হতে তুমুল কথা কাটাকাটির জের ভেসে আসছে রুমে। স্পষ্ট একটা ভারী কণ্ঠ কঠোর করে বলছে, একদম বেয়াদবি করবে না শরণ। বিয়ে হয়েছে, এখন তোমাকে মানতে হবে। মেয়ে তো এমন না যে অশিক্ষিত আর অসুন্দর। তো আমি তো বলেছিলাম আমার কাউকে দরকার নেই, আমি একাই খুব ভালো আছি। জীবনে চলতে গেলে কাউকে পাশে থাকার দরকার আছে। তোমারও তো দরকার ছিল বাবা। মা মারা যাওয়ার পর তুমিও তো কারো হাত ধরোনি। আবেগ মিশ্রিত কণ্ঠটা যেন বাড়ি স্তব্ধ করে দিল। বাবার মুখ হতে তাৎক্ষণিক কিছু শোনা গেল না। বাবা, আমি ঘর সংসার করতে পারবো না। তাদের কথার মাঝে আমি দরজার আড়ালে লুকিয়ে পড়লাম। দরজার এক ফালি ফাঁকা দিয়ে অসহায় চোখে তাকিয়ে রইলাম শরণ নামের মানুষটার দিকে। কি হয়েছিল তার? মেয়েটা তবে তারই। তার পূর্বে একটা সংসারও ছিল। ভাবনার মাঝে অজান্তে চোখ ভিজে উঠল। সে এদিকেই আসছে। আমি চটজলদি চোখ মুছে ছিটকে দূরে চলে এলাম। একটু পর বিকট একটা শব্দ হলো দরজার, কানে ভেসে এলো, বেরিয়ে যান আমার ঘর থেকে, আমার কিচ্ছু ভালো লাগছে না, প্লিজ আপনি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যান। আমি চিৎকার শুনে কেঁপে উঠলাম। দ্রুত পায়ে ঘর ত্যাগ করলাম। সে ততক্ষণে ফুলে মোড়ানো বিছানা তছনছ করেছে। ছোট মেয়েটা ভয়ে জড়সড় হয়ে ঘরের এক কোণে বসে রইল। আমি ঘর হতে বেরিয়ে দরজার ওপাশে চুপটি করে দাঁড়িয়ে রইলাম। বুকটা ক্রমশ দুঃখে দুঃখে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। মিনিট 3 পেরোতে হঠাৎ শ্বশুরের আগমন হলো। তিনি বড্ড বেদনা নিয়ে আমাকে বললেন, আমি হয়তো তোমার জীবন নষ্ট করলাম মা। ছোঁয়ার মুখের দিকে তাকিয়ে শরণকে বিয়ে করালাম, কিন্তু ও আটকে গেলেন মাঝপথে। আমি অধমস্তকে তখন দাঁড়িয়ে দুফোঁটা অশ্রু ছড়ানো ছাড়ার কিছুই করতে পারলাম না। আমার তো বয়স হচ্ছে, আমার একটা মেয়ে দরকার ছিল। তোমাকে আমার মেয়ে করে এনে হয়তো তোমার জীবন নষ্ট করলাম, আমাকে ক্ষমা করে দিও। বৃদ্ধ মানুষটার এমন কথা শুনে আমি হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠলাম। মুখে হাত চাপা দিলাম তৎক্ষণাৎ। ভাঙা গলায় কিছু বলতে চেয়েও আমি পারলাম না। রাতটা নির্ঘুম কাটিয়ে দিলাম। আর দিনটা শুরু হলো অবহেলা নিয়ে। আত্মীয় স্বজন 2-4 জন যারা ছিল তারা তাড়াতাড়ি যেন বাড়ি ছাড়া হলো। চাচা চাচি বিয়ে দিয়ে যেন বেঁচে গেছে। ফের আর একটা বারো খোঁজ নেওয়ার কথা হয়তো ভাবেনি। চাচাতো বোনটা শুধু একবার ফোন করেছিল। সকালে নাস্তা করেছিল সে, ছোট মেয়েটা আর বাবা। আমি নাস্তা বানিয়েছিলাম, রুটি পরোটা করেছিলাম। সে বিনা বাক্যে যেন মেঘে ঢাকা মন নিয়ে খেতে বসে। বাবা বেশ প্রশংসা করে, আর ছোট মেয়েটা বায়না ধরে সে এগুলো খাবে না, তাকে বিরিয়ানি রান্না করে দিতে হবে। উনি একটু অস্বস্তিতে পড়লেও মেয়ের জেদের কাছে হার মানে। আমি গত রাত থেকে না খাওয়া এখন অবধি, তবু হাসি মুখে ছোট মেয়েটার আবদার পূরণ করলাম। কিন্তু সে জানি না কেন এমন করলো। এক লোকমা মুখে নিয়েই থুতু করে ফেলে দিল। পুরো প্লেট উল্টে দিল মেঝেতে। আমি তার পাশে দাঁড়িয়ে থাকায় সব পড়লো আমার পায়ের উপর। আমি চিৎকার করে দূরে সরে যাই। সেই মুহূর্তে সে আশ্চর্যজনকভাবে চিৎকার দিয়ে তার বাবাকে ডাকে। হুড়মুড় করে আসেন উনি। ছোঁয়া বলে দিল, বাবা উনি আমার উপর চিল্লাপাল্লা করে। দেখো আমাকে খেতে দিল না, ফেলে দিয়েছে বিরিয়ানি। আমি চরম অবাক হলাম। কি বলে এটুকু বাচ্চা? আমি অবাকতা নিয়ে যখন শরণের দিকে তাকালাম তখন সে আলগোছে শীতল চোখে দেখলেন আমাকে। অতঃপর মেয়েকে বললেন, আসো আমার সাথে। ছোঁয়া চলে গেল। যাওয়ার সময় তার বাবাকে বলল, তুমি তাকে বকলে না কেন বাবা? কোনো প্রতি উত্তর সে পেল না।
এভাবে রোজই চলতে লাগলো কিছু ঘটনা। আমি মুখ বুজে শুয়ে গেলাম। আজ 10 দিন হতে চললো। কখনো ভাবি এমন সংসারে থাকা কি আমার জন্য সুখের? মন বলে পূর্বের চাইতে একটু ভালো আছিস। কোথায় যাবি তুই? এখান থেকে বেরিয়ে একটা কোথাও দাঁড়ানোর মতো জায়গা তো তোর আর নেই। পড়ালেখাও সামান্য, মাত্র এইচএসসি পাস। আর ভাবি বাবার কথা, একটা বাবা পেয়েছি, তার দেখভাল করেই ভালো সময় কাটে। বাবা আমাকে বলে, তুই কখনো চলে যাওয়ার কথা ভাবিস না মা, তুই চলে গেলে আমাকে কে দেখভাল করবে? হুইল চেয়ারে বসে থাকা মানুষ আমি। কিছুটা হয়তো জড়িয়ে গেছি আমি এই সংসারের সাথে, কিছুটা মানিয়ে নিয়েছি সব কিছুতে। পুরোটা দিয়ে ছোঁয়ার মা হয়ে ওঠার চেষ্টা করছি আমি। শুধু জানি না আমি ভালোবাসার চেষ্টাটা করব কিনা। তাকে ভালোবাসার কথা ভাবতেও যে আমার ভয় লাগে। কিছু কথা ছিল আপনার সাথে। হঠাৎ তার ডাকে ভাবনা ছুটে গেল আমার। পেছন ফিরে চাইলাম, সে দাঁড়িয়ে আছে, মুখে ক্লান্তির ছাপ, ঘামে ভেজা কপাল, সুন্দর নাক মুখ ঠোঁট জুড়ে ভেসে উঠছে যেন আমাকে নিয়ে তার অবজ্ঞা। আপনার ঘরে ডাকতে পারতেন, আমি চলে যেতাম। সে আমার কথার পিঠে বলল, আমি বিজনেসের জন্য বিদেশে যাচ্ছি কাল দিন পর। ডিভোর্সের পেপারে রেডি করছি, দ্রুত হয়ে যাবে। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি এসে আপনাকে এই বাসা থেকে শিফট করে অন্য বাসায় পাঠিয়ে দেব। একটা ভার্সিটিতে অ্যাডমিট করিয়ে দেব। প্লিজ একটু নিজের রাস্তা নিজে বেছে নেবেন। আমার বুকের মাঝে যেন মোচড় দিয়ে উঠলো তার এরকম কথা শুনে। মাঝের একটা দিন দ্রুতই চলে গেল। সময় হয়ে এলো ওনার যাওয়ার। আজ বিকেলেই তার ফ্লাইট। সন্ধ্যা 7টায় ছোঁয়াকে দেখলাম খুব কাঁদলো তার বাবার গলা জড়িয়ে ধরে। প্রত্যহ তার বাবা চলে যাওয়ার পূর্বে সে চোখ ভিজিয়ে বিদায় দেয় বাবাকে। এবারও নাকি তার ব্যত্যয় ঘটলো না, তবে ঘটলো এর চাইতে একটু বেশি কিছু। আচমকা এবার ছোঁয়া জেদ তুললো সে তার বাবার সাথে যাবে। শরণ অপ্রস্তুত হয়ে পড়লো। ছোঁয়ার জেদ ক্রমে ক্রমে বাড়তেই লাগলো। আমি তখন ড্রয়িং রুমে নিশ্চুপ এক প্রান্তে দাঁড়িয়ে। বাবা ছোঁয়াকে বোঝাতে গেলে শুনতে হলো, দাদু আমি বাবার সাথে যাবই যাব। এই আন্টিকে আমার একদমই ভালো লাগে না। আমি তাকে কাছে ডাকতে চেয়ে এমন উক্তির পর আর ডাকিনি। তোষামত করতে গেলে যদি হিতে বিপরীত হয়, কেন যে কোনো এক অজ্ঞাত কারণে আদতেই আমাকে মেনে নিতে পারে না, তা আমার সত্যিই অজানা। তার ছোট হৃদয় যেন ভুলেও চায় না আমাকে তার মায়ের জায়গা দিতে। ভাবনা যখন গাঢ় হচ্ছিল আমার, ঠিক এমন সময় বাবা বলে ওঠে, শরণ ছোঁয়াকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাও, খেয়ার সাথে যাক, বাবার গাড়িতে করে ওরা ফিরে আসবে। কথাটা শুনতে ঈষৎ চমকে উঠেছিলাম আমি। আচমকা যখন তাকালাম শরণের দিকে, তখন তারও দৃষ্টিতে আমি বাধা পড়েছিলাম। সেকেন্ড সময়ের মতো একবার চোখাচোখি তখন ছিল অবশ্যপ্রাপ্ত। মা আমি তাহলে আসি। এয়ারপোর্টের মেইন দরজা হতে একটু দূরে দাঁড়িয়ে ছোঁয়ার উদ্দেশ্যে বলল শরণ। ছোঁয়ার মুখটাতে মন খারাপের সন্ধিগুলো গাঢ় হলো, ফুটে উঠলো তার প্রায় কাঁদো কাঁদো হয়ে থাকা চেহারা। শরণ মেয়ের ছোট একটা চুমু দিয়ে সম্মুখ পথ ধরল। সেখানে যদিও বা আমি উপস্থিত ছিলাম, কিন্তু তা গণ্য করা হলো না। আমার কোনো অস্তিত্ব সেখানে নেই, এমন এক ভাবনা মনে জায়গা দিয়ে শরণ চলে গেল। আমি উন্মুক্ত দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার পানে। এক হাত ধরে রাখলাম ছোঁয়ার হাত। অবশেষে বাবার সাথে এক ঝাঁক তর্ক আর বিতর্ক করে চরম অনিচ্ছা নিয়ে আমাকে এয়ারপোর্টে নিয়ে আসে শরণ। আমি যে ভীষণ ইচ্ছুক ছিলাম আসতে তেমনও কিছু না, নেহাত বাবার কথা আর কিছু অভ্যাসের দরুন আসা। যে মেয়ে অন্যের বাড়িতে খেয়ে পড়ে বেড়ে ওঠে তার কোনো ইচ্ছে থাকতে নেই। দীর্ঘ এক নিঃশ্বাসকে মুক্তি দিয়ে ক্ষত হৃদয় নিয়ে সামনের পথে চাইলাম। শরণ যাওয়ার পথে বারংবার চাইছে মেয়ের পানে, কেবল যেন সে দেখছে না আমাকেই, ঠিক অবহেলায় ভাসিয়ে দিচ্ছে। হঠাৎ আমার মন শুধালো আমি কি তার থেকে ভালোবাসা চাই, তার সাথে সংসার করতে চাই? প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তরগুলো রইল ধোঁয়াশার চাদরে মোড়ানো। আন্টি বাসায় যায় চলো। সময়টা যেন তবদায় কাটলো। ছোঁয়ার ডাকে নড়ে চড়ে উঠলাম। মলিন একটা হাসি ঠোঁটে নিয়ে বললাম চলো। বলেই তাকে কোলে তুলে নিয়ে হাঁটা দিলাম। ছোট মিষ্টি মুখটা তখন অবাক হলো। হঠাৎই ধমকে উঠে বলল আমাকে, কোলে তুলে নিয়ে কেন তুমি? আমি করতে চেয়েছি। আমি কখনো তার কর্ণকাণ্ডে ক্ষুব্ধ হতে পারিনি, এবারও হতে পারলাম না। বললাম মিষ্টি করে, কেন মাকে মেয়েকে কোলে নিতে পারে না? তুমি আমার মা, তোমাকে তো আমার মায়ের মতো লাগে না। আমার মা অনেক দূরে, ওই মাটির নিচে শুয়ে আছে। হন্টন দশায় ছোট মেয়েটার কথা কর্ণকুহারে পৌঁছাতে বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। তৎক্ষণাৎ কিছু বলতে পারলাম না। আমারও যে মনে পড়ে গেল মায়ের কথা। তুমি কিন্তু চাইলে আমাকে মা বলতে পারো। ছোঁয়াকে পুনরায় স্বাভাবিক দশায় ফিরে আনতে এ কথা বলতেই সে জবাব দিল, ভেবে দেখব। আমি তার এমন অপটু মুখের পাকা কথা শুনে হাসলাম খানিক। ভীষণ চালাক। কার মতো হয়েছে মেয়ে, ওর মায়ের মতো নাকি ওর বাবার মতো? ভাবতে ভাবতে আরও কিছু গল্প হলো ছোঁয়ার সাথে। বাসায় আসার পুরোটা পথ জুড়ে সে হঠাৎই আমার সাথে বড্ড সহজ হয়ে গেল। কথায় কথায় বলে ফেললো, তোমাকে আমি আন্টি বলেই ডাকবো এখন, তুমি না এতটুকু ভালো তাই। আর যখন তুমি এতগুলো ভালো হবে তখন আমি তোমাকে মা ডাকবো, বুঝলে? আমি মৃদু শব্দে না হেসে পারিনি। আন্টি কাল আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে? বাবা না আমাকে বেশি কোথাও নিয়ে যায় না। বেলকনিতে বসে রাতের আধারের পানে তাকিয়েছিলাম। ছোঁয়া আমার কোলে বসা ছিল, তার হাতের মুঠোয় ফোন। স্মরণের ফোনের অপেক্ষায় সে। তার বাবা পৌঁছে তাকে নাকি ভিডিও কল করবে, অতঃপর সে ঘুমোবে। এর আগে একটুও না।
কোথায় যাবে? তুমি যেখানে নিয়ে যাবে। আমরা কিন্তু আইসক্রিম খাবো আন্টি, ঠিক আছে? প্রশ্নের জবাব দেওয়ার আগে আচমকা ছোঁয়ার হাতের ফোন বেজে উঠলো। আনন্দ যেন এ সময় আর ধরে না তার মনে। সে কোল থেকে নেমে ছুটে গেল ঘরের বাইরে। আমিও তার পিছু পিছু গেলাম। সে সোজা চলে এসেছে বাবার ঘরে। ততক্ষণে ফোন ধরা হয়েছে। তিনজনেই যখন মেতে উঠলো কথার আসরে, তখন আমি দূর হতেই চলে এলাম। মানুষের জীবন কি বিচিত্রময়। চেয়েছিলাম শুধু একটু ভালোবাসার মানুষ, কিন্তু পেয়েছি ভালো রাখার মানুষ, যে আমাকে বলেছে টাকা দিয়ে জীবনের পথ খুঁজে দেবে, ভালো থাকার ব্যবস্থা করে দেবে, কিন্তু আমাকে ভালোবাসবে না।